নমস্কার, শুরু করছি বাংলা বলছে। রাত পোহালেই রথের রশিতে টান। আর এই রথের রশি নিয়ে রাজনীতির দড়ি টানাটানি এবার এই রাজ্যে। গত কয়েক বছরে এই রাজ্যের রাজনীতির পট অনেকটাই পরিবর্তিত হয়েছে। আমরা দেখেছি রামনবমী নিয়ে বিতর্ক, এবং তারপর তৃণমূল কংগ্রেস এবং বিজেপি প্রতি বছর মহা উদ্যমে সোৎসাহে রামনবমী পালন করতে ময়দানে নেমে পড়ছে। হনুমান জয়ন্তীর ক্ষেত্রেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। বছর বছর এই রামনবমী এবং হনুমান জয়ন্তী, এই দুটো দিন ধর্মীয় আঙ্গিকে কার্যত একটা রাজনৈতিক প্রতিযোগিতার দিন হয়ে দাঁড়াচ্ছে। আর এবার রথেও কি আমরা সেটাই দেখতে চলেছি। ইঙ্গিত কিন্তু তাই বলছে। তার কারণ এই বছর জাস্ট মাস দুয়েক আগে অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির অভিযোগ যে এই জগন্নাথ মন্দির, এটা জগন্নাথ মন্দির নয়, এটা জাস্ট একটা কালচারাল সেন্টার। ধাম নাকি মন্দির নাকি কালচারাল সেন্টার, এই নিয়ে বিতর্কে বহু জল গড়িয়েছে দীঘার সমুদ্র সৈকতে। আর এবারই প্রথম এই জগন্নাথ মন্দির উদ্বোধনের পর রথযাত্রা দীঘায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই পৌঁছে গেছেন দীঘায়। আর এই নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতির দড়ি টানাটানি। শুভেন্দু অধিকারী তিনিও আগামীকাল তিনটি কর্মসূচি রেখেছেন। সেন্ট্রাল কলকাতায় তিনি রথের রশিতে টান দেবেন, এর পাশাপাশি জেলাতেও তার কর্মসূচি রয়েছে। সব মিলিয়ে এখন রথযাত্রা নিয়েও টাগ অফ ওয়ার। আর তারই মাঝে এসেছে প্রসাদ বিতর্ক। রাজ্যের উদ্যোগে ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে জগন্নাথ দেবের প্রসাদ, দীঘার জগন্নাথ দেবের প্রসাদ। আর বিজেপির অভিযোগ যে এটা প্রসাদই নয়, এটা জাস্ট প্যাঁড়া আর গজা বিলোনো হচ্ছে। এবং তারই পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারী তিনি আগামীকাল তমলুকে পুরী থেকে আসা প্রসাদ সেটা বন্টন করবেন, অর্থাৎ বিতর্কের কেন্দ্রে প্রসাদও। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন বৈশানর চট্টোপাধ্যায়, বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, রয়েছেন আইনজীবী শামীম আহমেদ এবং রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। আমি শুরুতে একবার আপনাদের দেখাই। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আর আগামীকাল সেই রথযাত্রা নিয়েই এই মুহূর্তে তুঙ্গে রাজনীতি। দেখুন, 2026 বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ রথযাত্রা উৎসব, আর সেই রথ নিয়েই শুরু হয়ে গেছে রাজনীতি। একদিকে রাজ্যের শাসক দল, অন্যদিকে বিজেপি, কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। এর মধ্যেই রাজ্যে প্রতিটি বাড়িতে পৌঁছে গেছে দীঘার জগন্নাথ দেবের বিশেষ প্রসাদ। প্যাকেটে করে বিলি হয়েছে প্যাঁড়া ও গজা, সঙ্গে জগন্নাথের ছবি। অক্ষয় তৃতীয়ার দিন যখন দীঘায় মন্দির উদ্বোধন করতে গিয়েছিলেন, তখনই এই প্রসাদ বিলির কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যারা হোটেলে আছেন, বিভিন্ন হোটেলে বা বিভিন্ন জায়গায়, তাদের পুজো প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। আগামী দিন আমরা চেষ্টা করব। সেদিন থেকে শুরু হয়ে গিয়েছিল তরজা। কাঁথিতে সনাতনী সম্মেলনের নামে সাধু সন্তদের নিয়ে সভা করেন শুভেন্দু। বলেন দীঘার ওটা মন্দির নয়, কালচারাল সেন্টার। সেই বিতর্কের পরেই চলে এলো রথ, শুরু হলো প্রসাদ বিলি। আর দীঘার প্রসাদ বিলির সঙ্গে সঙ্গেই আসরে নেমে পড়লেন বিরোধী দলনেতা। তিনি জানান পুরীর প্রসাদ এনে বিতরণের ব্যবস্থা করা হয়েছে। 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে, গজা প্যাড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না। ফলে বলাই যায় রথের রশিতে টান পড়ার আগেই শুরু হয়ে গেছে রাজনীতির দড়ি টানাটানি। শুভেন্দু চাইছেন হিন্দু ভোট এক করে তৃণমূলকে ধাক্কা দিতে। সাম্প্রতিক কালীগঞ্জ উপনির্বাচনেও হিন্দু অধ্যুষিত এলাকার ভোট বেশিরভাগটাই বিজেপিতে এসেছে বলে দাবি করেছেন তিনি। কিন্তু তাঁর দাবি সত্যি নয় বলে পাল্টা জানিয়েছেন বিজেপিরই আরও এক নেতা। বিভ্রান্তিকর তথ্যের জন্য দিল্লিতে জেপি নাড্ডার কাছে মেল করে অভিযোগও জানানো হয়েছে। এই অস্বস্তির মধ্যেই শুভেন্দুর চিন্তা বেড়েছে দীঘার জগন্নাথ মন্দির নিয়ে। পূর্ব মেদিনীপুরে যে হিন্দুত্বের ঝড় তুলে ধরতে চেয়েছিলেন তিনি, দীঘায় মন্দির তৈরিতে তা অনেকটাই ধাক্কা খেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
তাই দীঘা বনাম পুরীর লড়াইয়ের মধ্যেই রাজনীতির গন্ধ ছড়াতে চলেছে রথের মেলায়। কলকাতা টিভি। আমি আজকে শুরুটা করি শুভময়দাকে দিয়ে। শুভময়দা, রথের রশিতে টান আমরা দেখেছি, কিন্তু রথের রশিকে নিয়ে টাগ অফ ওয়ার, যার একটা ট্রেলার ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি এবং আগামীকাল যে তার পুরো চিত্রটা সেটা সামনে আসবে, ঠিক এটা কি ফাইনালি দাঁড়িয়ে হিন্দুত্ব ভার্সেস সফট হিন্দুত্ব? হ্যাঁ, ওই তো আর কি রবীন্দ্রনাথ বলেছেন তো রথের রশিতে আর কি, তোমরা কেবলই করেছো ঋণ, কিছুই করনি শোধ, দেউলে করে দিয়েছো যুগের বৃত্ত, তাই নড়ে না আজ আর রথ। ওই যে পথের বুক জুড়ে পড়ে আছে তার অসার দড়িটা, তাই তো বাপরে গা শিউরে ওঠে যে অজগর সাপ খেয়ে খেয়ে মোটা হয়ে আর নড়ে না। সন্ন্যাসী তখন কি বললেন? সন্ন্যাসী বললেন, ওই তো রথের দড়ি, যত চলে না ততই জড়ায়, যখন চলে দেয় মুক্তি। মুশকিলটা হচ্ছে আমরা তো ওই 4 লাইন রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, এই করেই মোটামুটি আমাদের আলোচনাটাকে রেখেছি, এবং সেই দেব চলচ্চিত্রের দেব না সত্যিকারের দেব, এই নিয়ে আমাদের অনেক গন্ডগোল। তবে আজ সকাল থেকে আপনার এই অনুষ্ঠানে আসতে হবে বলে বাধ্য হয়ে রথের রশিটা বারবার পড়ছিলাম আর কি, রবীন্দ্রনাথের কথাটা পড়ছিলাম, এবং সেখান দিয়ে ভাবছিলাম যে সত্যি আজকের দিনে পশ্চিমবঙ্গ ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছেছে, যেখানে জগন্নাথের মন্দির আছে কিন্তু রথের রশি পড়ার মানুষ বোধহয় খুব একটা বেশি নেই। আজকে যে জায়গায় যে স্থানে রবীন্দ্রনাথের জন্ম, সেখানে জগন্নাথকে আমরা কিভাবে দেখি, যে মানুষটির যে দেবতার দুটি হাত নেই, যে দেবতা তা সত্ত্বেও সকলকে অতিক্রম করে এই পৃথিবীকে আলোর পথ দেখান, আর সেই দেবতাকে নিয়ে আজকে দীঘা পুরীর দ্বন্দ্ব, সেই দেবতাকে নিয়ে চলছে দড়ি টানাটানি, তখন বারবার অন্য কিচ্ছু না, শুধু রথের রশির কথা মনে পড়ে যায়। আর এই পশ্চিমবঙ্গের দিকে তাকালে যেটা বোঝা যায় সেটা হচ্ছে সত্যিই তো তৃণমূল কংগ্রেস তারা মানুষের হাতে লক্ষ্মীর ভান্ডার পৌঁছে দিয়েছেন, নিম্নবিত্ত প্রচুর মানুষের একটা উন্নয়নের জায়গা আছে, তার থেকে তারা প্রচুর ভোট পাচ্ছেন, কিন্তু একটা গোটা রাজ্যের উন্নয়ন যে পথে চলে, যে পথে মানুষের শিক্ষা স্বাস্থ্য তার অধিকার, পথে মানুষের ভোট দিতে পারার অধিকার চলে, সেখানে তো আমরা সেই জগন্নাথকে, সেই জনজগন্নাথকে চেয়েছিলাম যে 2011-র পর যে 34 বছরের শাসন নিয়ে এত কথা, তারপরে একটা নতুন কিছু আসবে। সেখানে আমরা দেখলাম আগে জগন্নাথকে যারা নিয়ন্ত্রণ করতেন, যে শাসক, সেই জগন্নাথের চেয়ে অনেক বড় বেশি জগন্নাথের ভক্ত হয়ে উঠেছেন আজকের তৃণমূল, সিপিএম এর আদর্শ ছাত্র। আর সেখান থেকে তাদের সঙ্গে বিজেপির যে পারস্পরিক সম্পর্ক বা দ্বন্দ্ব, সেই জায়গায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্পূর্ণ স্থান করে নিয়েছে একেবারে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। ফলে আজকের রাজনীতিতে ঠিক যেভাবে বাম রাজনীতির একটা অপচয় আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের যে ডেমোক্রেটিক ভাবনা তার অপচয় আমরা দেখেছি। সেই জায়গায় বিজেপির যে কেন্দ্রীয় স্তরে উন্নয়নের ভাবনা সেটাও নেই। এখানে চলছে তৃণমূলের একটি অংশ থেকে বেরিয়ে আসা বিজেপি, বিজেপির একটি অংশ থেকে বেরিয়ে আসা তৃণমূল, এবং তাদের রথের রশি নিয়ে দড়ি টানাটানি, যেখানে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা শিল্প উন্নয়ন নিয়ে কোনো কথা নেই, কোনো আলোচনা নেই। সেখানে আমি ঠিক এই জায়গাটাতেই আসবো। আমি সজলদার কাছে আসি। সজলদা, আপনারা দীর্ঘদিন ধরে এই প্রচারটা করে এসেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নাকি হিন্দু বিরোধী, এখানে নাকি পুজো ঠিক মতো হতে দেওয়া হয় না, এখানে নাকি সরস্বতী পুজো ঠিক মতো হতে দেওয়া হয় না। এরপরে অন্তত সাম্প্রতিক নির্বাচনগুলো যদি আমরা দেখি, যেটা আপনারাও স্বীকার করেছেন যে হিন্দু ভোট সেটার কনসলিডেশন করা যায়নি, হয়তো কোনো কোনো জায়গায় কিছু কিছু ক্ষেত্রে করা গেছে, কিন্তু সার্বিকভাবে নয়, এবং নির্বাচনে সেটা স্পষ্ট। এখানে আমার প্রশ্ন যে তাহলে কোথাও দাঁড়িয়ে কি আপনারা এই আশঙ্কাটা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করছেন, সেই সময় দাঁড়িয়ে আপনাদের যে হিন্দু এবং হিন্দুত্বের, মানে আপনারা মনে করেন যে হিন্দু এবং হিন্দুত্বের যে পথটা, সেই পথটাই রাজনীতির একটা বড় পথ, সেখানে কোথাও একটা ছায়াপাত করতে পারে, সেখানে একটা মানে আপনাদের সেই অস্ত্রটা কিছুটা ভোঁতা হয়ে যেতে পারে, যে কারণে এই দীঘার প্রসাদ সেটা প্রসাদ নয়, সেটা হালাল প্রসাদ। দীঘারটা কালচারাল সেন্টার, কাগজে কলমে ডেফিনেটলি কালচারাল সেন্টার, কিন্তু দীঘারটা কখনোই ধাম বা মন্দির হতে পারে না। এগুলো নিয়ে আপনাদের এত বেশি ভোকাল হতে হচ্ছে?
প্রথম কথা হচ্ছে আপনি এতটা টাইম বলেছেন, প্রথম দিকে কি বলেছেন, শেষের দিকে কি বলেছেন, মানে উত্তরটা ঠিক পয়েন্ট টু পয়েন্ট দেওয়া মুশকিল। ভোকাল শুধু আমরা কোথায় হয়েছে? আমি ডেফিনেটলি আপনার কাছে বসে একদিন এই ডিবেটে কিভাবে প্রশ্ন করতে হয় তার পাঠ নেব। আপনি যদি কাইন্ডলি আপনার বিজি শিডিউল থেকে আমাকে একটা ঘন্টা টিউটোরিয়াল দেন সজলদা, আমি ডেফিনেটলি কৃতজ্ঞ থাকব এবং আপনার কাছ থেকে আমি টু দ্য পয়েন্ট প্রশ্ন করতে শিখব। আমি কোনো দুর্বল ছাত্রছাত্রীর হাত ছেড়ে দেব না, আমি নিশ্চয়ই দেব, সেটা কথা নয়। কথা হচ্ছে যেটা আপনার প্রশ্নটা এত লম্বা ছিল, আপনি ব্যক্তিগতভাবে নেবেন না, উত্তেজিত হবেন না। আমার বক্তব্য ছিল আপনার প্রশ্নটা এত লম্বা ছিল, প্রথম আর শেষে লেজামুড়োয় গুলিয়ে যাচ্ছে। আমার বক্তব্য যে দেখুন, ভোকাল শুধু কি আমরা হয়েছি? আপনিও তো ভোকাল, আপনিও তো সেই রথের থেকেই আপনার তেলে ভাজাটাকে বার করছেন, এটা তো বললে অন্যায় কিছু নেই। আপনাকে একটা প্রশ্ন করি, যে আপনি বলেছেন, যতটা আমার মনে পড়ছে, যে হিন্দুত্বের আমরা প্রচার করতাম, আমরা হিন্দুত্বের কথা বলতাম, ফলে হিন্দুরা মমতাদির হাত পিছলে বেরিয়ে যাচ্ছে। তিনি এখন ল্যাচ চিবিয়ে এতদিন এবার নেমেছেন যে আমার হিন্দুত্বের প্রচার করতে। আপনি আমাকে বলুন, আমি আপনাকে একটা খুব সহজ সরল সত্যি কথা বলি, যে হিন্দুত্বের লাইনটাই কি লাইন? হিন্দুস্তানে বাস করে, হিন্দুটা শুধু ধর্ম নয়, হিন্দু একটা সংস্কৃতি, সেই লাইনটা হ্যাঁ লাইন, এতে কোনো ভুল নেই। হিন্দুত্ব পরের ধর্মকে কাফের ঘোষণা করে না। আমার ধর্মে যে নাস্তিক তাকেও আমি হিন্দু মনে করি। আমার ধর্মে যে ঈশ্বরকে মানে না তার তন সে জুদা, এই থিওরিতে আমি বিশ্বাস করি না। আমার ধর্মে আমি নাস্তিককেও মানি, আমার ধর্মে আমি বিধর্মীকেও, যে অন্য ধর্মে আচার ব্যবহার পালন করেন, তাকেও আমরা শ্রদ্ধা করতে শিখেছি। কিন্তু এই যে ধর্মে ধর্মে ভেদাভেদ, এইটা কি এই রাজ্যে বিজেপি করেছে? আপনার কাছে আমি প্রশ্ন করতে চাই, পুজো নিয়ে রাজনীতি কি বিজেপি শুরু করেছে? অল ইন্ডিয়ায় রাম জন্মভূমি বা রাম মন্দিরে তো বহু পুরনো ইস্যু। পশ্চিমবঙ্গে ধর্মের রাজনীতি কে শুরু করেছে? ধর্মের রাজনীতি যিনি শুরু করেছেন তার নাম স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দিনই বললেন, যে সম্প্রদায় আমাকে ভোট দেয়, তার যে গরু আমায় দুধ দেয় তার লাথি খেতে হয়। একটা আস্ত সম্প্রদায়কে গরু বললেন এবং তার দুধ খাওয়ার কথা বললেন, তার লাথি খাওয়ার কথা বললেন। কখনো দুধ খেয়েছেন, কখনো লাথি খেয়েছেন, সেটা তার ব্যাপার। কিন্তু সেদিন থেকে ধর্মে ধর্মে বিভেদ সৃষ্টি হয়েছে। বঙ্গভঙ্গ একবার রবীন্দ্রনাথের সময় হয়েছিল, আর একবার হয়েছিল পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়। উনি যেদিন বললেন পুরোহিতকে ভাতা দেব, পুরোহিতের যোগ্য ছেলেটা যে শিক্ষিত, সে ধর্মতলায় বসে আছে, পুরোহিত ভাতা পাচ্ছে, পশ্চিমবঙ্গের বিভাজন হয়েছিল। তারপরে উনি ব্যালেন্স করতে বলছেন যে আমরা ভাতা দেব পুরোহিতকে। কোন পুরোহিত ভাতা পেয়েছে জানি না, কিন্তু আমি বিশ্বাস করি যে সরকারের টাকায় ভাতা দেওয়া কোনো পুরোহিতকে কিংবা কোনো মৌলবীকে, এটা কোনোটাই গ্রাহ্য নয়। পুজোয় টাকা দিচ্ছেন উনি। পুজোয় যদি অর্থনীতিকে চাঙ্গা করতে হয় তাহলে আপনি দিন, হ্যাঁ ঠিক আছে, গ্রাম্য শহরাঞ্চলের বাইরের কিছু ছোট পুজো তাকে আপনি প্রমোট করলেন, ঠিক আছে। আপনি মানুষের হাতে 1 লাখ টাকা করে লক্ষ্মী, এই 1000 টাকা করে বাড়তি লক্ষ্মী ভান্ডার দিন, কিন্তু আপনি ক্লাবকে দিচ্ছেন। সবার কি সজল ঘোষের মতো, দেবু ঘোষের মতো করিতকর্ম, সবাই কি সন্তোষ মিত্র স্কয়ার এত অপদার্থ উনি বলতে চান? মানে আমার থেকে অপদার্থ আপনি তার মানে বলছেন উনি আমার থেকে অপদার্থ? তাহলে আমি কিছু বলবো না, না উনি আবার না, না তার মানে উনি আমার থেকে, আমি করিতকর্ম, তার মানে উনি অপদার্থ, এটাই আপনি বলছেন। আমি এটা বিশ্বাস করি না, সরি, আমি এটা বিশ্বাস করি না। আসবো আমি আপনার কাছে, আমি বৈশ্যানর্দার কাছে আসি। বৈশ্যানর্দা, আপনারা এখনো পর্যন্ত যদি আমরা ভোটের নিরিখে দেখি, 2021 পরবর্তী সময় যতগুলো বাই ইলেকশন হয়েছে সাগরদিঘি ছাড়া আপনারা সবকটাতেই স্বস্তির জায়গায় রয়েছেন। 2024-এর নির্বাচনে আপনারা আসন সংখ্যা বাড়িয়ে নিয়েছেন। আপনার এই কালীগঞ্জের পরও আপনারা যে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন যে আসলে বিজেপি যাই বলুক না কেন, হিন্দু ভোট সেটা বিজেপির দিকে চলে যাচ্ছে, এরকম কোনো কারণ নেই। যদি তাই হয় তাহলে কেন সাম্প্রতিক অতীতে আমরা দেখছি রামনবমীতে বিজেপির মতো বা বিজেপির থেকেও বেশি উৎসাহে ময়দানে নেমে পড়ছেন তৃণমূলের নেতা নেত্রীরা? হনুমান জয়ন্তীতে সেম, জগন্নাথ মন্দির নিয়ে এত ঘটা করতে হচ্ছে, যেখানে বিজেপি অভিযোগ করছে যে এটা জাস্ট একটা ইভেন্ট, এটা কোনো রথযাত্রা নয়, বা যে উদ্বোধন হয়েছে এটা জাস্ট একটা মেগা ইভেন্ট। তাহলে কি আসলে আপনারা বিজেপির যে হিন্দুত্ব সেটা নিয়ে আপনারা টেনশনে আছেন, যে কারণে আপনাদের এগুলো করতে হচ্ছে, সফট হিন্দুত্বের লাইন নিতে হচ্ছে? তাহলে তো বিজেপি অন্তত সাকসেসফুল। আমি বলছি যে এটা একটা বিচারধারার লড়াই।
মানে আমরা বিশ্বাস করি যেরকম আপনি হিন্দু ধর্মের দুর্গাপুজো, কালী পুজো, চাঁদা দেওয়া, সরকার 80,000 টাকা করে গত আগামী বছর 1 লাখ টাকা করে দেবে, এইটা বলছেন, ঠিক একইভাবে বড়দিনেও আমরা পাশে থাকি, আমরা ঈদের দিনেও পাশে থাকি, আমরা শিখ সম্প্রদায়ের মিছিলেও পাশে থাকি। আমরা যেটা আমাদের বিচারধারায় যে ভারতবর্ষকে আন্ডার ওয়ান আমব্রেলা রাখা উচিত এবং বাংলা সেই কৃষ্টি সেই সংস্কৃতিতে বিশ্বাস করে। এবার আপনি বলছেন, উনি একটু আগে বিজেপির প্রতিনিধি সজল বললেন যে ওরা নাকি আমরা নাকি ধর্মকে নিয়ে রাজনীতি করার হাতিয়ার হিসাবেই তো বিজেপির উদ্দেশ্য। বিজেপি কি রুটি কাউন্টার করতে হচ্ছে, অর্থাৎ কোথাও কি তাহলে আপনারা মুখে স্বীকার না করলেও এটা আপনাদের বেগ দিচ্ছে, যে কারণেই যে ধর্মের টার্ফে খেলাটা বিজেপির, সেই ধর্মের টার্ফে আপনারা সেই খেলাটা খেলতে নামছেন। আমি একটা কথা, সেটা রামনবমী হোক, হনুমান জয়ন্তী হোক বা রথযাত্রা, যারা নিজেদেরকে হিন্দু ধর্মের রক্ষক বলে দাবি তোলেন, আজ তারাই জগন্নাথ মন্দির নিয়ে ব্যঙ্গ করছেন। আমি শুভেন্দু অধিকারী কটাক্ষ করেছেন, সুকান্ত বলেছে এটা অ্যামিউজমেন্ট পার্ক হয়েছে, একটা ভগবানের মন্দির হয়েছে যেখানে ইসকন যেখানটা পরিচালনা করছে। এবং ইসকনের আপনারা জানেন যে মহাপ্রভু শ্রী চৈতন্যর সারা পৃথিবী জুড়ে ইসকনের মন্দির আছে। ইসকনের যে এরা এখানে এসে মন্দির পরিচালনা করছেন, তাতে ওনাদের গায়ের জ্বালা। দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হয়েছে বলে বিজেপির গায়ে প্রচণ্ড জ্বালা হয়েছে এবং তার থেকে তারা এমন মন্তব্য করেছেন, এমনকি মুখ্যমন্ত্রী নাকি নিম কার্ড চুরি করেছেন, এটাও বিজেপি পার্টি থেকে বলা হয়েছে, তাদের সরকারের তরফ থেকে বলা হচ্ছে। তো এই যদি হয় তাহলে আপনারা বলুন যে, আমি তো বারবার বলছি, এই যে একটু আগে শুভময় দা বললেন যে লক্ষ্মীর ভাণ্ডার যে মমতাদি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডার মমতাদি করেছেন ভারতবর্ষে, তার পদে লাডলি বহিনা মধ্যপ্রদেশে বিজেপি গভর্নমেন্ট করেছে। উনি কিন্তু একটা বলছেন আর একটা বলছেন না। আমি বলছি যে এই যে বিজেপি পার্টি, নরেন্দ্র মোদী বলল সবকা সাথ সবকা বিকাশ, আর লোকসভা নির্বাচনে যেই 18 থেকে 12 নেমে গেল, বললো হাম উনকো সাথ জো হামারা সাথ। আমি এই প্রসঙ্গে আসবো, আমি একটু শামীম আহমেদের কাছে শামীম আহমেদের কাছে আমি এক সেকেন্ড আসবো, সাদুলদা বাকিদের কাছে আসি, আমি আসি একটু শামীম আহমেদের কাছে। শামীম, ফাইনালি রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথযাত্রা, সেটাও এ রাজ্যে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এবং রাজনীতির মানে রথের সেই রশিতে রাজনীতির টান পড়ে। আপনার মুখটা দেখা যাচ্ছে না, আঙুলটা তুললে। শামীম, হ্যাঁ মৌপি, আপনি ধর্ম মানেন? হ্যাঁ, অবশ্যই ধর্ম মানি। মৌপি, আপনি ধর্ম মানেন? হ্যাঁ মানি, 100 বার মানি। ধর্ম মানা তো কোনো অপরাধ হতে পারে না। ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক আপনি খুঁজে পান? সেটা নিয়ে তো আলোচনা করছি যে ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক বিভিন্ন সময় এসেছে। ধর্মের সঙ্গে রাজনীতির সম্পর্ক রাজনীতিকরা টানতে পারে। সাংবিধানিক অধিকার, আপনার ব্যক্তিগত অধিকার। আমি যে ধর্ম মানি, ব্যক্তিগতভাবে আমি যে ধর্ম মানি, সেই ধর্মের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কিন্তু ধর্ম এবং রাজনীতি ডেফিনেটলি বিভিন্ন সময় রাজনৈতিক দলগুলি আনে। সার্কুলার জারি করে, তার মানে আপনি সেটা বিরোধিতা করেন, তো সেটাই প্রশ্ন করছি। অফকোর্স ধর্ম নিয়ে রাজনীতির বিরোধিতা প্রয়োজনীয়তা নেই তো? না, তার প্রয়োজন। কারণ আপনিও জানেন 2023 সালে আরো একবার নির্বাচন কমিশন এই ধর্মীয় স্থানের ঠিক তাহলে এই নির্বাচন কমিশনও আরো একবার 2023 সালে সার্কুলার দিয়ে বললেন যে ধর্মীয় স্থানকে পলিটিক্সের সঙ্গে মেলানো যাবে না, ব্যবহার করা যাবে না নির্বাচনের পারপাসে, এবং বললেন যে ধর্মীয় স্থানে যে অর্থ লোকে দান করে যায় তাকেও ব্যবহার করা যাবে না। আর এরপরে আমরা যেটা জানি, ভারতবর্ষ এমন একটা জায়গা, তার মধ্যে পশ্চিমবঙ্গ এমন একটি রাজ্য, সব জায়গাতেই এই সারা দেশ জুড়ে ধর্ম ভীরু মানুষরা থাকে না। আমার দেশের মানুষ সকলেই ধর্মকে মানেন, বেশিরভাগ মানুষই। খুব কম লোকই আছেন তারা ধর্ম মানেন না, নাস্তিক আছেন, একেবারে নেই বলবো না, কিন্তু বেশিরভাগ অংশের মানুষ তারা ধর্ম মানেন। আর ধর্ম মানেন বলেই দেখবেন
মুভি করার সময় পিকে, ওএমজি, ও মাই গড করা যায়, এবং সেখানে মানুষ কিন্তু নিশ্চিন্তে দেখেন এবং উপভোগ করেন, অনুভব করেন। দেখবেন হসপিটালে ঢুকতেই বেশিরভাগ নার্সিংহোমগুলো দেখবেন একটা ঠাকুর রাখা থাকে, কারণ ওইখানে মানুষ বিপদে যাচ্ছে। তাহলে বিপদে পড়লে মানুষ ঠাকুরের কাছে আশ্রয় নেয়, তাদের কাছে তার সাহায্য চায়, ধর্মভীরু মানুষ তাই করবেন। তাহলে এই যে ধর্মভীরুতা শব্দটাও এসেছে, ধর্মভীরু, ধর্মের সঙ্গে একটা ভয় কেমন জড়িয়ে থাকে, পাপ হলে কি হবে। একটা জায়গায় ঠাকুর রাখা আছে, আমি চাই না ওখানে ঠাকুর থাকুক, কিন্তু এই ঠাকুরটাকে যদি ফেলে দিই তাহলে আমার পাপ হবে না, তো ভয় হবে। এই যে ভয় কাজ করে, এইটা সুযোগ নেয় রাজনৈতিক দলেরা, আর তার জন্যই এই রশ্মি ধরে টানাটানি হচ্ছে। এবং দেখুন শুভেন্দু অধিকারী বলছেন কি, ওটা হালাল প্রসাদ, শব্দ চয়নটা দেখুন। হ্যাঁ, মানে যেভাবে প্রথমত সরকার কেন সরকারি টাকায় প্রসাদ দিচ্ছেন সে প্রশ্ন রইল, বহুবার করেছি, লাভ হয় না, কারণ ওই যে বললাম মানুষের ভয়ের সুযোগ নিচ্ছে। আমি একদম শামীম, আমি এই জায়গাটাতেই আসবো, তাই তো এটা না খেয়ে ফেলে দিলে যদি পাপ হয়, এই জায়গাটাতে আমি আসবো। একটা ছোট্ট ব্রেক তার আগে নিতে হবে, ছোট্ট একটা ব্রেকের পর ফিরছি, ছোট্ট ব্রেকের পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। জয় শ্রীরামের পাল্টা জয় জগন্নাথ। রাজ্য রাজনীতিতে তৃণমূল বনাম বিজেপিতে এখন স্লোগানেরও লড়াই। দেখুন, এই ভিডিওই এখন ভাইরাল। একদল চিৎকার করছে জয় শ্রীরাম বলে, অন্য দল আসরে জয় জগন্নাথ নিয়ে। বঙ্গ রাজনীতিতে এটাই এখন ট্রেন্ড। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট কেন্দ্রের কাছে ক্যাম্প করেছিল দুটি দল, বিজেপি ও তৃণমূল। রাস্তার দুধারে দুই শিবির। আচমকাই একদিক থেকে ওঠে জয় শ্রীরাম ধ্বনি, অন্যদিক থেকে তখন একজন এগিয়ে এসে ডাক দেন জয় জগন্নাথ। বেশ কিছুক্ষণ চলতে থাকে এই স্লোগান যুদ্ধ। যারা আচমকা এই স্লোগান যুদ্ধে জড়িয়ে পড়েন তারা কি বলছেন শুনুন। ওটা এখন ধরেন আমরা ওখানে সেই বিজেপি লোকে ওখানে ছিলাম, এবার আমার মনে ভালো লাগছে, জয় শ্রীরাম বলেছি। এবার ওর মধ্যে ওরা আবার বলছে জয় জগন্নাথ বলছে। এবার আমার মনে খুশি, আমি বলেছি, এবার ওরাও বলেছে। এইভাবে জলের মধ্যে রাস্তায় জল জমে আছে, সেইভাবে আমরা মানে একটা জয় শ্রীরাম বলেছি। ভোটের জন্য আমরা এখানে বসেছিলাম, ক্যাম্পে বসেছিলাম, দিয়ে ওই ওখান থেকে বলছে হ্যাঁ জয় শ্রীরাম, দিয়ে আমরা একটা ঈশ্বর স্লোগান দায়ী করেছি আমাদের, হ্যাঁ জয় জগন্নাথ। বিজেপি যদি হ্যাঁ বলতে পারে জয় শ্রীরাম, তাহলে আমরা বলতে পারি জয় জগন্নাথ। একসময় বিজেপি যেভাবে জয় শ্রীরাম আওয়াজ তুলেছিল তাকে মোটেই ভালোভাবে নেননি মুখ্যমন্ত্রী। রাস্তায় গাড়ি থামিয়ে বিজেপি কর্মীর দিকেও একবার ছুটে গিয়েছিলেন তিনি। তার মতে এটা রাজনৈতিক স্লোগান। মুখ্যমন্ত্রী বিরক্তি দেখেই আসরে নামে বিজেপি। সর্বত্রই ওই ধ্বনি নিয়ে আসরে নামে তারা। এরপর শুরু হয় রামনবমীর পালন। বিজেপির রামনবমী পালন ঘিরে রাজ্যের বিভিন্ন এলাকায় কয়েক বছর ধরে হিংসার ঘটনাও ঘটতে থাকে। তবে এবছর সেই তুলনায় ছিল শান্ত। শাসক দলকেও উন্মাদনার সঙ্গে রামনবমী পালন করতে দেখা গেছে। শুধু রামনবমী নয়, হনুমান জয়ন্তীতেও কোমর বেঁধে নেমে পড়তে দেখা গেছে তৃণমূল ও বিজেপিকে। ফলে বলাই যায় হিন্দুত্বের ধ্বজার লড়াইয়ে এ রাজ্যে বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসক দল। এবার প্রসাদ বিতরণেও দেখা গেল সেই রেশারেশির ছবি। পুজো, প্রসাদ এবং এই জগন্নাথ মন্দিরের ছবি পৌঁছে যাবে। পুরী থেকে মহাপ্রসাদ আসছে, ওখান থেকে বিতরণ শুরু হবে, 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। কলকাতা টিভি। পার্থদার কাছে আসবো। পার্থদা, শামীমদা কিছুক্ষণ আগে এই প্রশ্ন তুলছিলেন যে ধর্ম আর রাজনীতির দুটোকে যে মিশিয়ে ফেলা, কিন্তু এটা তো এই মুহূর্তে একটা আদত হয়ে যাচ্ছে দেখছি আমরা। এবং যেখানে ধরা যাক বিজেপির যেমন কট্টর হিন্দুত্বের লাইন, তেমন সফট হিন্দুত্বের লাইন, সেটা তো কংগ্রেসের মতো দলকেও আমরা নিতে দেখেছি। এই সফট হিন্দুত্বের লাইনটাকে তো অস্বীকার করা যাচ্ছে না। হ্যাঁ, মানে দেখুন, ধর্ম নিরপেক্ষতা মানে তো ধর্ম শূন্যতা নয়, যেটা অ্যাবসলিউটলি না, একদমই নয়। এবং আমাদের ভারতবর্ষ একটা আধ্যাত্মিক পরমত সহিষ্ণুতা, একদম পরমত সহিষ্ণুতা। আমাদের ভারতবর্ষ একটা আধ্যাত্মিক ভূমি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং এইখানে মানুষ যতখানি, যেমন আমি বলছি ধরুন জয় শ্রীরাম, যে আমরা আগে যেটা শুনতাম জয় সিয়ারাম, যা কোনো কারণে এই যে রথযাত্রা নিয়ে যে টানাটানি, তাতে কতটা আধ্যাত্মিকতা, কতটা স্পিরিচুয়ালিটি আর কতটা পলিটিক্স। আমাদের কাছে রথযাত্রা হচ্ছে আমাদের ছোটবেলার সবচেয়ে আনন্দঘন মুহূর্তের মানে একটা দিন।
যে দুপুর থেকে আমরা রথ সাজাচ্ছি, আমাদের বড়রা আমাদের সঙ্গে রথ সাজাচ্ছে, কোন ঠাকুরটা কোথায় থাকতে হয় তখন তো আমরা জানি না, আমরা আমাদের মতো করে সাজাচ্ছি এবং রথ টানছি, ঠাকুররা উল্টে যাচ্ছেন মানে মানে অসমতল এতে রাস্তাতে। ফলে সেই যে চিন্তাটা, এবং সন্ধেবেলা হলেই আমাদের জিলিপি, তারপরে ভাজা, পাঁপড় ভাজা, এই যে জিনিসগুলো, অর্থাৎ ধর্ম, আধ্যাত্মিকতা এবং তার সঙ্গে একটা সাংস্কৃতিক মেলবন্ধন, এটাই হচ্ছে আমাদের কাছে রামায়ণ মহাভারত। আমাদের কাছে তাই আমরা জ্ঞান হয়ে থেকে যখন ছবি এবং শব্দ এই দুটোকে আমরা একসঙ্গে মেলাই, তখন আমরা ওই রামায়ণের হাত দিয়ে তো মেলাই। ফলে আমাদের কাছে ওগুলো সত্তাতে আছে, কিন্তু তার মানে এই নয় যে সেই ধর্মটাকে একটা উন্মাদনার পর্যায়ে নিয়ে যেতে। আমার এখানে সজলদার কাছে প্রশ্ন। সজলদা, আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই প্রশ্ন আপনাদের বিরোধীরা তুলেছেন যে জয় শ্রীরাম, যেটা একদমই দেবতার নাম করা, সেটাকে আপনারা পলিটিক্যাল স্লোগান হিসেবে ব্যবহার করাটা কার্যত একটা অভ্যেসে পরিণত করে ফেলেছেন। আবার একটু আগে যে ভাইরাল ভিডিও দেখলাম, সেখানে আমরা তো দেখছি যে জয় শ্রীরাম বনাম জয় জগন্নাথ। যে প্রশ্নটা শামীম করছেন যে ধর্ম আর রাজনীতিকে মিলিয়ে ফেলা, ধর্মকে রাজনীতির অঙ্কের কারণে ব্যবহার করা। শামীমদাকে আমি যদি শামীমদার প্রশ্নের উত্তর দিতে হয়, তাহলে শামীমদাকে আমি একটা প্রশ্ন আগে করে নিলে আমার সুবিধা হবে, যে শামীমদা আপনি ধর্ম মানেন? শামীমদা শুনতে পাচ্ছেন? একটু সময় লাগবে শুনতে, আমার যেটা বক্তব্য, উত্তর নেবে, তুমি একটু ধৈর্য ধরুন, একটু পরে শুনছেন, বলুন। শামীমদা আপনি ধর্ম মানেন? চুপ করো না সজলদা, উনি শুনছেন। হ্যাঁ মানি, বলুন। উনি একটু ডিলেতে শুনছেন। হ্যাঁ বলুন, মানি। তো শামীমদা ধর্ম মানেন? ধর্মের সঙ্গে রাজনীতি মেশানোর তীব্র বিরোধী লোক। হ্যাঁ মানি, বলুন। হ্যাঁ, ধর্মের সঙ্গে রাজনীতি মেশানোর তীব্র বিরোধী লোক, কোনোদিন প্রতিবাদ করেননি, কোনোদিন প্রতিবাদ করতে দেখিনি। নাম শামীম বলে বলছি না, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ও একই কাজ করেছিলেন কখনো, বা পার্থদারাও একই কাজ করেছিলেন, কখনো কেউ প্রতিবাদ করেনি যে ধর্মনিরপেক্ষতা দেখাতে গিয়ে শুধু ধর্মতলায় গরু খাওয়া হবে, তাহলেই ধর্ম রাজনীতিতে আসবে। কারণ রাজনৈতিক লোকেরা ধর্মতলায় দাঁড়িয়ে তারা গরু খাচ্ছে। যদি ধর্ম নিরপেক্ষতা দেখাতে হয় তাহলে সেলিম খাবে গরু আর বিকাশ বাবু খাবে, সেলিম বাবু খাবেন শুয়োর, বিকাশ বাবু খাবেন গরু। ধর্ম নিয়ে সবাই রাজনীতি করেছে। পুরপুরা শরীফে বেড়াতে যান না, খুব ভালো লাগে তো ওখানে। ধর্ম নিয়ে রাজনীতি করেছেন সংরক্ষণের নামেও। এই ওবিসির যে বীজ আজকে বীজ আপনারা পুঁতেছিলেন, বীজ বৃক্ষ আজকে দেখা দিয়েছে। আমি একটু উত্তর নিই শামীমের, প্লিজ। আমি আরেকটা লাইন বলে দিই, পার্থদাকে বলি, জয় সিয়ারাম বলতেন তো, পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবই পরিবর্তিত হয়েছে। রঘুপতি রাঘব রাজারাম কে পাল্টেছিল? পার্থদা। কেন পাল্টেছিলেন পার্থদা? পার্থদা, শামীম বাইরে আছেন, উনি যখন বলবেন আনইন্টারাপ্টেড বলতে হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। আরে সজল দাও, তুমি এটা বললে উনি আবার রিপিট করবেন না, ধৈর্য ধরো প্লিজ। দেখুন, ধর্ম এবং রাজনীতির সঙ্গে যেই মেলবন্ধন করার চেষ্টা এবং ধর্মকে ব্যবহার করার রাজনীতিতে, এটা চিরকালই আমি এর বিরোধিতা করেছি, প্রকাশ্যে বিরোধিতা করেছি। হ্যাঁ, এমনকি আজকে আমি বলতে পারি, আজকেও আমরা হাইকোর্টে আমাদের চিফ জাস্টিসকে চিঠি দিয়েছি যে আমাদের এই যে বারে বারে প্রত্যেকটি বার অ্যাসোসিয়েশনে, হাইকোর্টের বিভিন্ন জায়গাতে যেই রথযাত্রা নিয়ে প্রোগ্রাম নেওয়া হচ্ছে, কর্মসূচি নেওয়া হচ্ছে, যারা জাস্টিস ওভায়কা বহুদিন আগে বলেছেন যে আদালতের প্রাঙ্গণে সব করা যায় না, সেটা নিয়েও আমরা চিফ জাস্টিসকে চিঠি দিয়েছি। এই ধর্মটাকে নিঃসন্দেহে, একটু আগে কেউ একজন বলছিলেন, আমারও মনে পড়ে ছোটবেলায় রথযাত্রার দিন আমরা তো গ্রামের ছেলে, আমরা ওই মাটির হাড়ি কুড়ি বিক্রি হতো, ওইগুলো আমরা কিনতাম খেলাধুলো করার জন্য। এই সংস্কৃতির পাঠ আমরাও হয়েছি। হ্যাঁ, কিন্তু যে দেশে বিভিন্ন ধর্মের মানুষ বাস করেন, সেই দেশের অন্য ধর্মকে রেসপেক্ট করতে গেলে তার সঙ্গে যে মেলবন্ধন করার, সেটা গরু আর শুয়োর দিয়ে বিচার করলে হয় না। খাওয়াটা নিজেদের পছন্দের বিষয়, যে যেমন পছন্দের তেমন তিনি করবেন। ঠিকই তো, আপরুচি খানা পররুচি পারনা, কিন্তু আপরুচি খানাটা ডেফিনেটলি যদি সেটা দেখানোর জন্য গরু দিয়ে আর শুয়োর দিয়ে বিচার করেন, তাহলে বিচার তো গরু আর শুয়োর দিয়েই হয়েছিল, করা সম্ভব নয়। বিচার তো গরু আর শুয়োর দিয়েই হয়েছিল।
আপনাকে শামীমদা একটা মনে করিয়ে দিই, এক সেকেন্ড না বললে অসম্পূর্ণ হবে। একটা মনে করিয়ে দিই, আপনি যেমন বলছেন যে রথযাত্রা নিয়ে হাইকোর্টে আপনি অসন্তোষ প্রকাশ করেছেন, আপনি ঠিক, আপনি ঠিক। আমি আপনাকে বলি, হাইকোর্টের কাছে ব্যাংসাল কোর্টে রীতিমতো ভেতরে মসজিদ আছে, হাইকোর্টের পাশে ব্যাংসাল কোর্টে তো মাজার বা মসজিদ আছে, সেটা নিয়ে কবে বলেছেন? সদলে উত্তর নেব, প্লিজ এর মধ্যে ইন্টারাপ্ট করবেন না প্লিজ। আমি বলছি যে হাইকোর্টে মন্দির থাকা মসজিদ থাকা কোনোটাই থাকা উচিত নয়। আমি খুব দ্ব্যর্থহীন ভাষায় এই কথা বলার চেষ্টা করছি, যেটা আদালত, সেখানে ধর্মের না মন্দির থাকা উচিত না মসজিদ থাকা উচিত, সেখানে সব ধর্মের মানুষ বিচার প্রার্থীরা আসেন, তাদের কাছে এই বার্তা কোনোভাবেই পৌঁছানো উচিত নয় যে এইখানে মুসলিম হলে সে বিচার পাবে না বা হিন্দু হলে বিচার পাবে না। কোনো ধর্মীয় স্থান আদালত প্রাঙ্গণে থাকা উচিত নয়, কোনো ধর্মকেই রাজনীতির অংশ করা উচিত না। আমাদের সংবিধানের যে প্রিন্সিপাল সেটাকে এস্টাবলিশ করার দায়িত্ব আপনারও আমারও। আমি আসবো শামীম, এক সেকেন্ড আমি শামীম আসবো। আমি একটু দেখে নি বিমান বসু এবং শুভেন্দু অধিকারী তারা কি বলছেন, একটু শোনাবো। হঠাৎ করে রথযাত্রার প্রতিযোগিতা বিজেপি এবং তৃণমূল করার মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত সত্য হিসেবে এসে গেল যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দুই সন্তান তৃণমূল আর ভারতীয় জনতা পার্টি, এটা প্রসাদ পৌঁছে দিচ্ছে কাদের? সরকারের পয়সায়। সরকারের পয়সায় জগন্নাথ মন্দির করা হয়েছে। কোথায় সরকার মন্দির তৈরি করে? সরকার মন্দিরও তৈরি করে না, সরকার মসজিদও তৈরি করে না, সরকার গির্জাও তৈরি করে না। বাংলায় 70% হিন্দু সব কেন্দ্রে ঐক্যবদ্ধ হয়ে যান না। যা দেখছেন আপনারা, দুর্গাপূজা থেকে রথযাত্রা, বাংলাদেশ থেকে মহেশতলা, মালদা মুর্শিদাবাদ মহেশতলা মমতা, এত দেখার পরেও যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, আমাদের বলার কিছু। উনি বুঝতে পারছেন যে সবটা ঠিকঠাক হচ্ছে না। মর্নিং শোজ দ্যাট স্মেল ইজ ভেরি ব্যাড। উনি খুব ফিয়ার সাইকোসিসে ভুগছেন। ফিয়ার সাইকোসিসে ভুগছেন আপনারা, এবং রহস্যজনক গন্ধ পাওয়া যাচ্ছে। এটা শুভেন্দু অধিকারীর বক্তব্য। এবং বিমান বসু যেটা বলছেন যে সরকারের কি কাজ মন্দির মসজিদ গির্জা তৈরি করা, বাড়িতে বাড়িতে প্রসাদ পাঠিয়ে দেওয়া, এটা কি সরকারের প্রায়োরিটি হতে পারে? শুভেন্দুর অনেক ভিডিও আছে যেখানে উনি বিজেপি সম্পর্কে কি মন্তব্য করেছেন, বিজেপিকে হাঁটাতে বলেছেন, এবং এই ইফতার পার্টিতে মাথায় টুপি পরে ইফতার করেছেন, নামাজ করেছেন। এখন উনি চলে গেছেন অন্য দলে, গিয়ে উনি বলছেন জেহাদি বলে দিচ্ছেন, মুসলিমদেরকে জেহাদি বলে দিচ্ছেন। এটা ওনার নিজের ফায়দার রাজনীতির গদির লোভে, ক্ষমতার লোভে বলছে। কিন্তু ভারতবর্ষের যে সংবিধান বা বাংলার যে সংস্কৃতি, যে কৃষ্টি, তাতে কিন্তু সবাইকে নিয়ে চলার কথা বলা আছে। এবং আমিও মনে করি যে উনি এই নিজের রাজনীতির ফায়দা নেবার জন্য উনি যে রাজনীতিটাকে করতে চাইছেন, উনি তো একসময় বলেছেন বিজেপি হাটাও দেশ বাঁচাও। উনি নিজে ইফতার পার্টিতে গিয়ে সেই ফেজ পড়ে নামাজ পড়েছেন। আজকে উনি যেহেতু দল পাল্টে অন্য জায়গায় গেছেন নিজের মামলা থেকে বাঁচার জন্য, সেই জন্য তিনি এই ধরনের কথা বলছেন, হিন্দু মুসলিমের বিভাজন। কিন্তু বাংলার রাজনীতিতে এটা এই ন্যারেটিভটা কোনো সময় ছিল না। এইটা একটা ভোটে মানে মানুষকে কনফিউজ করার জন্য এটা করা হচ্ছে। কোন এডুকেটেড লোক, কোন মানুষ যার মধ্যে মিনিমাম ক্ষমতার লোভে, আপনি বললেন না যে শুভেন্দু বাবু এই কাজটা করছেন ক্ষমতার লোভে, আমি তো বলছি সেটা আমি ধরে নিচ্ছি, কিন্তু সেটা প্রকারান্তরে। এটা তো মমতা ব্যানার্জি সোচ্চারে ঘোষণা করেছিলেন যে গরুর দুধ খাই তার লাতিও খাবো। সেটা কিসের কথা? আচ্ছা তাহলে আপনি আমাকে একটা সহজ কথা উত্তর দিন, আরেকটা উত্তর দিন। সবকা সাথ সবকা বিকাশ করে এলেন কেন? বলছি তাহলে শোনেন না, শুভেন্দু বাবু বলেছিলেন তো বিজেপি হটাও দেশ বাঁচাও, আরে আপনার দিদি মমতা ব্যানার্জি বলেছিলেন বিজেপি লাও দেশ বাঁচাও।
আরে আপনার দলে ছিল, আপনার ওই গেলে ছিল, উল্টো দিকে গোল দিতে চাইছিল। এটা তো কোনো লুকোনো জিনিস ছিল না। আগে হ্যাঁ কি না মমতাদি বলেনি বিজেপি লাও দেশ বাঁচাও? না কোনো সময় বলেনি। প্লিজ রথের রাজনীতিতে কনসেন্ট্রেট করি প্লিজ। রথের আপনি উকিল মানুষ, আপনি এমন ভাবে বলবেন যে আসামি উল্টে উকিল ছাড়া আসামিরা তারা আপনাকে ক্রস করে দেবে, এটা হয় না। আপনার প্রবলেম হয়ে যাচ্ছে যে আমার কোনো প্রবলেম নেই। এটা শুভেন্দুকে সাপোর্ট করতে গিয়ে আপনি শুভেন্দুর জন্য সাপোর্ট করব? আমি তো শুভেন্দু বললাম, আমি বললাম শুভেন্দু এটা প্রকারান্তরে বলছে। উনি তো একটা কমিউনিটিকে জিহাদি বলে দিচ্ছেন, এটা করেন নাকি বলতে? মমতাদি কি বললেন? মমতাদি বললেন আচ্ছা আপনি বলুন না, দাঁড়ান না, আমি যেটা বলছি সেটা আপনি সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, আপনি একটা সম্প্রদায়কে জিহাদি বলতে পারেন? ভালো, শুনুন, সংবিধান নিয়ে শপথ নিয়ে সংবিধানকে রক্ষা করার দায়িত্ব বিজেপি, আর মমতা ব্যানার্জির কাজ হচ্ছে সংবিধানকে বুকে নিয়ে বিধানসভা ভেঙে দেওয়ার। তাই না? শুভময়দা এই মুহূর্তে দাঁড়িয়ে স্লোগানের লড়াই, যেটা একটা ডেফিনেটলি একটা জায়গার, কিন্তু মানে ভিডিওটা খুব প্রতীকী যে জয় শ্রীরাম ভার্সেস জয় জগন্নাথ চলছে। আমি একেবারে খুব তাড়াতাড়ি 3টে পয়েন্ট বলবো, একটা আমার আর দুটো রবীন্দ্রনাথের। প্রথমটা হচ্ছে যে হিন্দুদের মধ্যে মোটামুটি উত্তরপ্রদেশ থেকে জয় শ্রীরাম এবং উড়িষ্যার থেকে জয় জগন্নাথ এটা মোটামুটি নেওয়া হয়ে গেছে, বিজেপি এবং তৃণমূল নিয়ে নিয়েছে। সিপিএম কংগ্রেসের কাছে কিন্তু একমাত্র মা কালী পড়ে আছেন। খুব তাড়াতাড়ির মধ্যে আপনারা যদি ওটা নিতে পারেন তো ধরতে পারলে তো পারলেন, না হলে কিন্তু আবার একই ফল হবে 2026-এ। দ্বিতীয় হচ্ছে যে কথাটা ইকোনমিক্সের কথাও তো রবীন্দ্রনাথ কিছুটা বলে গেছেন, যেটা বৈশ্বনাথদা লক্ষ্মীর ভান্ডারের কথা বললেন, তো একটু সেই পয়েন্টটা বলি যে ওই রথের রশিতেই রবীন্দ্রনাথ বলছেন যে ভরা ফসলের খেতে বাসা করেছে উপবাস, যক্ষরাজ স্বয়ং তার ভান্ডারে বসেছে প্রায়োপবেশনে, দেখতে পাচ্ছি না লক্ষ্মীর ভাণ্ড আজ শতচ্ছিদ্র, তাঁর প্রসাদ ধারা শুষে নিচ্ছে মরুভূমিতে, ফলছে না কোনো ফল। এই যে অর্থনীতির যে বিষয়টি, লক্ষ্মীর ভাণ্ডার কতদিন অবধি দেবেন সেটাও কিন্তু রাজ্য সরকারের একটু ভাবার বিষয়। আর যেটা বলে শেষ করব, কবি শেষে বলছেন রাস্তাটাকে ভক্তিরসে দিও না কাদা করে, আজকের মতো বলো সবাই মিলে, যারা এতদিন মরে ছিল তারা উঠুক বেঁচে, যারা যুগে যুগে ছিল খাটো হয়ে তারা দাঁড়াক একবার মাথা তুলে। আর ঠিক সেই সময় সন্ন্যাসী প্রবেশ করছেন, বলছেন জয় মহাকালনাথের জয়। এই মহাকালনাথ হচ্ছেন সময়, এই মহাকালনাথ হচ্ছেন ইতিহাস। তারা বিচার করবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তৃণমূল এবং বিজেপি কে কাকে ডেকে এনে এখানে সাম্প্রদায়িক রাজনীতির রাস্তাটা পরিষ্কার উন্মুক্ত করে দিয়েছে, এবং এখানে বিজেপির যে জয় হয়েছে মানতেই হবে, কারণ আরএসএস এর যদি ধরা হয়, বিমানবাবু বললেন সেই জয় হয়েছে মানতেই হবে, কারণ তাদের স্লোগানই দিচ্ছে বিজেপি আর তৃণমূল, আর বামপন্থী আর কংগ্রেসের আসন শূন্যের কাছাকাছি। ফলে এইখানে কিন্তু আমাদের দেশের যে হিন্দুত্বের রাজনীতি, যে রাষ্ট্রবাদী হিন্দুত্বের রাজনীতি, সেই রাজনীতি এই সময় পশ্চিমবঙ্গেও সফল, সে আসনটা বিজেপি পাক বা তৃণমূল কংগ্রেস। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আমি 30 সেকেন্ডে আপনার রেসপন্স নেব, যেটা শুভময়দা বলছেন যে এটা বিজেপির অ্যাচিভমেন্ট যে ফাইনালি যে রাষ্ট্রবাদী হিন্দুত্বের রাজনীতিটা, সেটা এই রাজ্যেও ফাইনালি সেটা তার আধিপত্য বিস্তার করছে। সেটা ভোট যার দিকেই যাক না কেন, বিজেপির দিকে যাক বা তৃণমূলের দিকে যাক। দেখুন, জগন্নাথ দেবের মন্দির করে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন বলে তাকে কটাক্ষ বিদ্রুপ নানান কথা বলা হচ্ছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, শুভময়দা এটা মনে রাখা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বড়দিনের দিন গির্জাতে গিয়েও প্রার্থনা করেন, ঈদের নমাজ যখন পড়া হয় সেখানেও যান, শিখ সম্প্রদায়ের যে মিছিল হয় সেখানেও যায়, বৌদ্ধদের প্রোগ্রামে। মমতা বন্দ্যোপাধ্যায় বিচারধারায় বিশ্বাস করেন যে আন্ডার ওয়ান আমব্রেলা ভারতবর্ষের মানুষকে এক জায়গায় রাখতে হবে। শামীম হাত তুলছেন, আমি একদম 30 সেকেন্ডে শামীমের কাছে আসবো। শামীম প্লিজ। একটাই কথা বলার, শুভময়দা ঠিকই বলেছেন যে আসলে যে রাজনীতি বিজেপি করার চেষ্টা করছে সেটাকেই চ্যাম্পিয়ন করতে পেরেছে, যে কারণে বলছিলাম যে ধর্মের ভয়, সেটাই কারণ। আর হারলো হচ্ছে ভারতের সংবিধান, হারলো এদেশের নাগরিক, জিতলো তৃণমূল, জিতলো বিজেপি। একটু আগে সজল বলছিল যে গানটায় পরিবর্তন করা হয়েছে, গানটায় কি পরিবর্তন করা হয়েছে? ঈশ্বর আল্লাহ তেরো নাম, এই শব্দ দুটো যোগ করা হয়েছে, এবং সেই যোগ করা পেছনে কি কারণ ছিল, কি উদ্দেশ্য, কোনো কিছু বাদ যায়নি। কিন্তু যেটা সিয়ারামের ক্ষেত্রে যেটা হয়েছে,
বাদ বাদ দিয়ে এটা দিয়েছে না, বাদ দিয়ে না, যোগ হয়েছে, আরো অনেক যোগ হয়েছে বিভিন্ন ভাষাতে, বিভিন্ন ভাষাতে এটা পরিবর্তন হয়েছে। একা রামায়ণই 17 রকমের রামায়ণ লেখা হয়েছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তারিখ পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই প্রশ্নটা এখানে যোগ করা হয়েছে, ঈশ্বর আল্লাহ তেরো নাম, এই কথাটা যোগ করা হয়েছে, সেটা ভারতবর্ষের আপনি মমতা ব্যানার্জি তাহলে যদি কোনো যখন হয়েছে তখন তার জন্মই হয়নি, মহা মুশকিলের কথা। এই হলো মুশকিল, আমার 100 বছর আগে সময় একদম শেষ, আমাদের শেষ করতে হবে। অর্থাৎ রথযাত্রাও ভীষণভাবে এই রাজ্যের রাজনীতিতে চলে এলো, যেটা একটু আগে শুভময়দা বলছিলেন যে কোথাও হিন্দুত্ব রাজনীতির প্রসার সেটা এই রাজ্যেও ঘটছে কিনা। তার ফল যেদিকেই যাক না কেন, আসন যার দিকেই যাক না কেন, ভোট যার দিকেই যাক না কেন, সেটা তো ভবিষ্যতে, সেটা তো নির্বাচনের নিরিখে তার বিচার হবে। কিন্তু কোথাও দাঁড়িয়ে এই জয় শ্রীরাম, জয় জগন্নাথ এবং রামনবমী, হনুমান জয়ন্তীর পর এই রথযাত্রা নিয়েও যে রাজনৈতিক বিতর্ক, সেটা বুঝিয়ে দিচ্ছে যে রাজনীতির টাগ অফ ওয়ারটা চলছেই। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।